হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 8 এর ক্লাস নাম্বার 7 নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আয়নীয় বন্ধন সম্পর্কে। দেখো, আমাদের এর আগের ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে শিখেছিলাম এবং সেখানে আমরা জেনেছিলাম যে বিভিন্ন রকমের রাসায়নিক বন্ধন হয়ে থাকে, তার মধ্যে একটি হলো আয়নীয় বন্ধন। এবার এই আয়নীয় বন্ধন বিষয়টি কি হয়? ধরো নাও আমাদের কাছে কোনো একটি মৌল রয়েছে। এবার সে কি করতে পারে? সে চাইছে যে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবার এই ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য সে কিছু সংখ্যক ইলেকট্রন অন্য কোনো মৌলের থেকে গ্রহণ করতে পারে। আবার সে কি করতে পারে? নিজের সর্ববহিস্থ কক্ষের কিছু সংখ্যক ইলেকট্রন অন্য কোনো একটি মৌলকে প্রদান করে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করতে পারে। তাহলে এখানে বিষয়টি কি হয়? ধরে নাও আমাদের কাছে কোনো একটি তড়িৎ ধনাত্মক মৌল আছে। সেই তড়িৎ ধনাত্মক মৌলটি কি করে? তার সর্ববহিস্থ কক্ষের কিছু সংখ্যক ইলেকট্রন কোনো একটি তড়িৎ ঋণাত্মক মৌলকে দিয়ে দেয় এবং তার মাধ্যমে ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়। এবং আমাদের যে তড়িৎ ঋণাত্মক মৌলটি সে কি করে? সে এই যে আমাদের তড়িৎ ধনাত্মক মৌলটি কিছু সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিল, সেটাকে গ্রহণ করে নিজে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। এবার এই যে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, সেখানে কি হচ্ছে দেখো, ক্যাটায়নের কাছে পজিটিভ চার্জ রয়েছে এবং আমাদের অ্যানায়নের কাছে নেগেটিভ চার্জ রয়েছে। এবার আমরা আগেই পড়েছিলাম যে কুলম্বের সূত্র অধ্যায়ে আমরা কি পড়েছিলাম, আমাদের যদি দুটো বিপরীত আধান থাকে তারা পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন এবং আমাদের নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়ন তারা পরস্পরকে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ করছে এবং সংযুক্ত অবস্থায় থেকে অণু গঠন করছে। তাহলে এই যে এই বিষয়টি, এটাই হলো আমাদের আয়নীয় বন্ধনের মেইন বিষয়। যে আমাদের কি হবে, কোনো একটা মৌল সে কিছু সংখ্যক ইলেকট্রন বর্জন করবে এবং অন্য একটি মৌল সেই ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এর মাধ্যমে একটি মৌল ধনাত্মক আয়নে পরিণত হবে এবং অন্য যে মৌলটি সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এই যে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকবে। এবার চলো এর আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আয়নীয় বন্ধনের উদাহরণ হিসেবে চলো আমরা NaCl বা সোডিয়াম ক্লোরাইডের যে গঠন সেই গঠনটি আলোচনা করি। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এখানে কে উপস্থিত রয়েছে? এখানে সোডিয়াম এবং ক্লোরিন উপস্থিত রয়েছে। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, সোডিয়ামের কাছে মোট কতগুলো ইলেকট্রন রয়েছে? 11টি ইলেকট্রন। সেটা কিভাবে বিন্যস্ত থাকে? কে কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে থাকে 8টি ইলেকট্রন এবং আমাদের এম কক্ষপথে থাকে 1টি ইলেকট্রন। মোট 11টি ইলেকট্রন হয়ে গেল। আর আমাদের যে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সেখানে আমরা কি দেখতে পাবো? আমাদের কে কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন, তারপর এল কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন এবং এম কক্ষপথে থাকবে 7টি ইলেকট্রন, অর্থাৎ ক্লোরিনের কাছে মোট 17টি ইলেকট্রন রয়েছে। এবার দেখো, আমাদের যে এই সোডিয়াম এবং ক্লোরিন তারা যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে, আমাদের যে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সেটা হলো নিয়ন, তাই তো? এবার নিয়নের সর্ববহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন রয়েছে? মোট 8টি ইলেকট্রন রয়েছে। কিন্তু আমরা সোডিয়ামের ক্ষেত্রে কি দেখলাম? সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, কিন্তু তার আগের কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। এবার সোডিয়াম যদি তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়, তাহলে সোডিয়ামের জন্য কোনটা সুবিধাজনক? 7টা ইলেকট্রন গ্রহণ করা নাকি একটি ইলেকট্রন ছেড়ে দেওয়া? দেখো, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি সোডিয়াম কি করবে। সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখার চেষ্টা করবে। তাহলে সোডিয়াম কিন্তু সেটাই করে। সোডিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং Na+ আয়নে পরিণত হয়। এবং এই ক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হয়ে যায়? সেই ক্ষেত্রে দেখো, আমাদের কে কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে এবং এল কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এটা কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আমাদের সুস্থির একটা ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। আবার যদি আমরা ক্লোরিনকে দেখি, ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ছিল 287। এবার ক্লোরিন যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? সে শুধুমাত্র একটি ইলেকট্রন গ্রহণ করে নেবে এবং একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হবে? তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যাবে, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 288। তখন এই যে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আর্গনের মতো একটা ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে এবং সুস্থির হবে। কিন্তু এই যে এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সময় কি হয়েছে? যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ ক্লোরিন এখন ঋণাত্মক আধানে আহিত হয়ে গেছে। তাহলে দেখো, আমাদের সোডিয়াম সেটা কি হয়ে গেছে? সেটা Na+ আয়নে পরিণত হয়েছে এবং আমাদের যে ক্লোরিন সেটা Cl- আয়নে পরিণত হয়েছে। এবার এই যে দুটো আয়ন তারা কি করবে? তারা পরস্পরকে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ করবে এবং সংযুক্ত অবস্থায় থেকে NaCl এর যে অণু সেটাকে গঠন করবে।
এবার দেখো এই যে আমাদের NaCl গঠন করা হলো, সেই সময় সোডিয়াম কটা ইলেকট্রন ছেড়ে দিল? সোডিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আমাদের যে ইলেকট্রন বিন্যাস সেটা পাওয়ার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যে তড়িৎযোজ্যতা হবে সেটা কত হবে? সেটা হবে 1। আবার ক্লোরিন কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে? ক্লোরিন একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে ক্লোরিনের যে তড়িৎযোজ্যতা হবে সেটা কত হবে? 1। অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করার জন্য কোনো একটি পরমাণু কতগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে সেই সংখ্যাকেই আমরা কি বলছি? তার তড়িৎযোজ্যতা। তাহলে এখানে আমরা আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হচ্ছে সেটার একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝলাম। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। এরপর চলো আমাদের যে বিভিন্ন আয়নীয় যৌগগুলো হবে তাদের ক্ষেত্রে আমরা কি কি ধর্ম দেখতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এখন আমরা আলোচনা করব আয়নীয় যৌগের বিভিন্ন ধর্মগুলো সম্পর্কে। সবার প্রথমে আমরা যেই ধর্মটি নিয়ে আলোচনা করছি সেটা হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আমাদের যে বিভিন্ন আয়নীয় যৌগগুলো হয় তাদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেটা খুব বেশি হয়ে থাকে। এবং এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হচ্ছে তার কারণটা কি? দেখো আমাদের যে এই আয়নীয় বন্ধনগুলো গঠিত হচ্ছে সেখানে আমাদের যে বিভিন্ন আয়নগুলো তারা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত অবস্থায় থাকে। এবার এই যে এই আকর্ষণ বলটি সেটা খুব বেশি হওয়ার কারণে আমাদের যদি এই আয়নগুলোকে পরস্পর থেকে আলাদা করতে হয় সেই ক্ষেত্রে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। সেই কারণেই আমাদের যে বিভিন্ন আয়নীয় বন্ধনযুক্ত অণুগুলো তাদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেটা অনেক বেশি হয়ে থাকে। নেক্সট আমরা যেই ধর্মটি নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রাব্যতা। দেখো আমাদের যে এই আয়নীয় যৌগগুলো রয়েছে তারা জলের মতো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়ে বিভিন্ন যে জলীয় দ্রবণ সেগুলো তৈরি করে, কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক সেগুলোতে কিন্তু আমাদের আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হয় না। অর্থাৎ আমাদের যে এই আয়নীয় যৌগগুলো রয়েছে তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু নন পোলার দ্রাবকে এরা দ্রবীভূত হয় না। তারপর আমরা কি ধর্ম নিয়ে আলোচনা করছি? আমাদের যে এই আয়নীয় যৌগগুলো রয়েছে তাদের যদি আমরা আকার বা আকৃতি দেখি, আমাদের এই আয়নীয় যৌগগুলো সাধারণত খুব কঠিন পদার্থ হয়ে থাকে এবং এদের যে আকৃতি এদের একটা নির্দিষ্ট কেলাসাকার আকৃতি থাকে। অর্থাৎ আমাদের আয়নীয় যৌগগুলো খুব কঠিন হবে এবং এদের একটা নির্দিষ্ট কেলাসাকার আকৃতি থাকবে। তারপর আমরা যদি এই আয়নীয় যৌগগুলোর বিক্রিয়া সম্পর্কে কথা বলতে চাই, আমাদের যে এই আয়নীয় যৌগগুলো তাদের মধ্যে যে বিক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত হয়ে থাকে। এবার দ্রুত বিক্রিয়া কেন হয়? কারণ আমাদের যখন আয়নীয় বন্ধনগুলো রয়েছে তারা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এদের আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই আয়নগুলোর মধ্যে যে বিক্রিয়া সেটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমাদের যে আয়নীয় যৌগগুলো তাদের মধ্যে যে বিক্রিয়া সেটা খুব তাড়াতাড়ি হয়। এবার আমরা আমাদের আয়নীয় যৌগের লাস্ট একটি ধর্ম নিয়ে আলোচনা করছি সেটা হলো তড়িৎ পরিবহন ক্ষমতা। দেখো আমাদের যে বিভিন্ন আয়নীয় যৌগগুলো রয়েছে, যেমন আমরা এক্সাম্পল NaCl নিয়েছিলাম, সেটা সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু এই যে আমাদের আয়নীয় যৌগ তারা তো জলে দ্রবীভূত হচ্ছে, তাহলে এদেরকে যদি আমরা জলে দ্রবীভূত করি বা এদের যদি আমরা জলীয় দ্রবণ তৈরি করি সেই ক্ষেত্রে দেখা যায় যে এরা তড়িৎ পরিবহন করছে। এই বিষয়টি কেন? দেখো যখন আমাদের আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় থাকছে তাদের যে বিভিন্ন আয়নগুলো তারা পরস্পরের সঙ্গে খুব দৃঢ়ভাবে সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কারণ তড়িৎ পরিবহন কিসের মাধ্যমে হবে? সেটা আয়নের মাধ্যমে হবে। তাহলে এবার আয়নগুলো যখন সংযুক্ত অবস্থায় থাকছে সেটা তড়িৎ পরিবহন করছে না। কিন্তু যখন আমরা এদের জলীয় দ্রবণ তৈরি করি সেই সময় কি হয়? সেই সময় আমাদের যে এই অণুর মধ্যে উপস্থিত আয়নগুলো তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। অর্থাৎ তড়িৎযোজী যে আমাদের বিভিন্ন অণুগুলো রয়েছে তাদের যদি তড়িৎ পরিবহন ক্ষমতা নিয়ে আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের যে এই আয়নীয় যৌগগুলো তারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে থাকে। তাহলে এখানে আমরা আয়নীয় যৌগগুলোর যে বিভিন্ন ধর্ম সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের এই ক্লাসে আমরা শিখলাম যে আয়নীয় যৌগ কি হয়, সেটা কিভাবে গঠিত হচ্ছে, আমাদের তড়িৎ যোজ্যতা বিষয়টি কি, এবং আমাদের যে আয়নীয় যৌগগুলো রয়েছে তাদের কি কি ধর্ম দেখা যায় এবং সেই ধর্মগুলোর পিছনে কি কি কারণ রয়েছে। আশা করছি এই পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।